নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। এখন আমি পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মাল্যদান। আজ প্রথম পর্ব। সকালবেলায় শীত শীত ছিল। দুপুরবেলায় বাতাসটি অল্প একটু তাতিয়া উঠিয়া দক্ষিণ দিক হইতে বহিতে আরম্ভ করিয়াছে। যতীন যে বারান্দায় বসিয়াছিল সেখান হইতে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল আর একদিকে একটি শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়া বাহিরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধুধু করিতেছিল। তাহারই এক প্রান্ত দিয়া কাঁচা পথ চলিয়া গিয়াছে। সেই পথ বাহিয়া বোঝাই খালাস গরুর গাড়ি মন্দ গমনে গ্রামের দিকে ফিরিয়া চলিয়াছে। গাড়োয়ান মাথায় গামছা ফেলিয়া অত্যন্ত বেকারভাবে গান গাহিতেছে। এমন সময় পশ্চাতে একটি সহাস্য নারী কণ্ঠ বলিয়া উঠিল, কি যতীন, পূর্বজন্মের কারো কথা ভাবিতেছ বুঝি? যতীন কহিল, কেন পটল, আমি এমনি কি হতভাগা যে ভাবিতে হইলেই পূর্বজন্ম লইয়া টান পাড়িতে হয়? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলিয়া উঠিল, আর মিথ্যা বড়াই করিতে হইবে না। তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই। ছি ছি, এত বয়স হইল তবু একটা সামান্য বউও ঘরে আনিতে পারিলে না। আমাদের ওই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে। তার সঙ্গে দুই বেলা ঝগড়া করিয়া সে পাড়া শুদ্ধ লোককে জানাইয়া দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকাইয়া ভান করিতেছ যেন কার চাঁদ মুখ ধ্যান করিতে বসিয়াছ, এ সমস্ত চালাকি আমি কি বুঝি না? ও কেবল লোক দেখাইবার ভরং মাত্র। দেখো যতীন, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের এই ধনাটা তো কোনো দিন বিরহের ছুতা করিয়া মাঠের দিকে অমন তাকাইয়া থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছি, কিন্তু উহার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখি নাই। আর তুমি মশাই 7 জন্ম বউয়ের মুখ দেখিলে না, কেবল হাসপাতালে মরা কাটিয়া ও পড়া মুখস্থ করিয়া বয়স পার করিয়া দিলে। তুমি অমন্তর দুপুরবেলা আকাশের দিকে গদগদ হইয়া তাকাইয়া থাকো কেন? না, এ সমস্ত বাজে চালাকি আমার ভালো লাগে না, আমার গা জ্বালা করে। যতীন হাত জোর করিয়া কহিল, থাক থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য, উহারি আদর্শে আমি চলিতে চেষ্টা করিব। আর কথা নয়, কাল সকালে উঠিয়াই যে কাঠকুড়ানি মেয়ের মুখ দেখিব তাহারই গলায় মালা দিব। ধিক্কার আমার সহ্য হইতেছে না। পটল কহিল, তবে এই কথা রহিল? হ্যাঁ, রহিল। তবে এসো। কোথায় যাইব? এসোই না। না না, একটা কি দুষ্টুমি তোমার মাথায় আসিয়াছে, আমি এখন নড়িতেছি না। পটল কহিল, আচ্ছা, তবে এইখানেই বসো, বলিয়া সে দ্রুত পদে প্রস্থান করিল। পরিচয় দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের একদিন মাত্র তারতম্য। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলিয়া যতীন তাহার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাইতে নারাজ। উভয়ে খুড়তুতো জারতুতো ভাই বোন, বরাবর একত্রে খেলা করিয়া আসিয়াছে। দিদি বলে না বলিয়া পটল যতীনের নামে বাল্যকালে বাপ খুড়ার কাছে অনেক নালিশ করিয়াছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায় নাই। একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তাহার পটল নাম ঘুচিল না। পটল দিব্য মোটাসোটা গোল গাল, প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তাহার কৌতুকহাস্য দমন করিয়া রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করিতে পারে নাই। প্রথম প্রথম তা লইয়া অনেক কথা উঠিয়াছিল, কিন্তু শেষকালে সকলকেই হার মানিয়া বলিতে হইল ও ওই রকম। তারপরে এমন হইল যে
পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধূলিসাৎ হইয়া গেল। পটল তাহার আশেপাশে কোনোখানে মুখ ভার দুশ্চিন্তা সহিতে পারিত না। অজস্র গল্প হাসি ঠাট্টায় তাহার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হইয়া থাকিত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিহার অঞ্চল হইতে বদলি হইয়া কলিকাতায় আবগারি বিভাগে স্থান পাইয়াছেন। প্লেগের ভয়ে বালিতে একটি বাগানবাড়ি ভাড়া লইয়া থাকেন। সেখান হইতে কলিকাতায় যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায়ই তাহাকে মফস্বলে ফিরিতে হইবে বলিয়া দেশ হইতে মা এবং অন্য 2 জন আত্মীয়কে আনিবার উপক্রম করিতেছেন। এমন সময় ডাক্তারিতে নূতন উত্তীর্ণ পশার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে সপ্তাহখানেকের জন্য এখানে আসিয়াছে। কলিকাতার গলি হইতে প্রথম দিন গাছপালার মধ্যে আসিয়া যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসাল্লসে আবিষ্ট হইয়া বসিয়াছিল। এমন সময়ে পূর্বকথিত সেই উপদ্রব আবার হইল। পটল চলিয়া গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হইয়া একটুখানি নড়িয়া চড়িয়া বেশ আরাম করিয়া বসিল। কাঠকুড়ানির মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যে তাহার মন ঘুরিয়া বেড়াইতে লাগিল। এমন সময় আবার পটলের হাসিমাখা কণ্ঠের কাকলিতে সে চমকিয়া উঠিল। পটল আরেকটি মেয়ের হাত ধরিয়া সবেগে টানিয়া আনিয়া যতীনের সম্মুখে স্থাপন করিল। কহিল, ও কুড়ানি। মেয়েটি কহিল, কি দিদি? পটল কহিল, আমার এই ভাইটি কেমন দেখো দেখি। মেয়েটি অসংকোচে যতীনকে দেখিতে লাগিল। পটল কহিল, কেমন, ভালো দেখিতে না? মেয়েটি গম্ভীরভাবে বিচার করিয়া ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ ভালো। যতীন লাল হইয়া চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল, আহ পটল, কি ছেলে মানুষই করিতেছ? আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছপাতর নাই? যতীন পলায়ন করিল। পটল তাহার পিছনে পিছনে ছুটিতে ছুটিতে কহিল, ও যতীন, তোমার ভয় নাই, তোমার ভয় নাই। এখনই তোমায় মালা দিতে হইবে না। ফাল্গুন চৈত্রে লগ্ন নাই, এখনো হাতে সময় আছে। পটল যাহাকে কুড়ানি বলিয়া ডাকে সেই মেয়েটি অবাক হইয়া রহিল। তাহার বয়স 16 হইবে, শরীর ছিপছিপে, মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলিবার নাই। কেবল মুখে এই একটি অসামান্যতা আছে যে দেখিলে যেন বনের হরিণের ভাব মনে আসে। কঠিন ভাষায় তাহাকে নির্বুদ্ধি বলা যাইতেও পারে, কিন্তু তাহা বোকামি নহে, তাহা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাহাতে কুড়ানির মুখের সৌন্দর্য নষ্ট না করিয়া বরঞ্চ একটি বিশিষ্টতা দিয়াছে। সন্ধ্যাবেলায় হরকুমার বাবু কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া যতীনকে দেখিয়া কহিলেন, এই যে যতীন আসিয়াছ, ভালোই হইয়াছে। তোমাকে একটু ডাক্তারি করিতে হইবে। পশ্চিমে থাকিতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে লইয়া মানুষ করিতেছি। পটল তাহাকে কুড়ানি বলিয়া ডাকে। উহার বাপ মা এবং মেয়েটি আমাদের বাংলার কাছে একটি গাছতলায় পড়িয়াছিল। যখন খবর পাইয়া গেলাম, গিয়া দেখি উহার বাপ মা মরিয়াছে, মেয়েটির প্রাণটুকু আছে মাত্র। পটল তাহাকে অনেক যত্নে বাঁচাইয়াছে। উহার জাতের কথা কেহ জানে না। তাহা লইয়া কেহ আপত্তি করিলেই পটল বলে, ও তো দ্বিজ, একবার মরিয়া এবার আমাদের ঘরে জন্মিয়াছে। উহার সাবেক জাত কোথায় ঘুচিয়া প্রথমে মেয়েটি পটলকে মা বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। পটল তাহাকে ধমক দিয়া বলিল, খবরদার, আমাকে মা বলিস নে, আমাকে দিদি বলিস। পটল বলে, অত বড় মেয়ে মা বলিলে নিজেকে বুড়ি বলিয়া মনে হইবে যে। বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে বা আর কোনো কারণে উহার থাকিয়া থাকিয়া শুল বেদনার মতো হয়। ব্যাপারখানা কি তোমাকে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিতে হইবে। ওরে তুলসী,
কুড়ানিকে ডাকিয়া আনতো। কুড়ানি চুল বাঁধিতে বাঁধিতে অসম্পূর্ণ বেনি পিঠের উপর দুলাইয়া হরকুমার বাবুর ঘরে আসিয়া উপস্থিত হইল। তাহার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রাখিয়া সে চাহিয়া রহিল। যতীন ইতস্তত করিতেছে দেখিয়া হরকুমার তাহাকে বলিলেন, বৃথা সংকোচ করিতেছ যতীন, উহাকে দেখিতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো উহার ভিতরে কেবল জল ছলছল করিতেছে, এখনো শ্বাসের রেখামাত্র দেখা দেয় নাই। ও কিছুই বোঝে না, উহাকে তুমি নারী বলিয়া ভ্রম করিও না, ও বনের হরিণী।